নমস্কার বন্ধুরা, দেশে এই মুহূর্তে ইকোনমিক্যাল ক্রাইসিস অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে কেন এই অর্থনৈতিক সংকট এবং খুব তাড়াতাড়ি এই অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে চলেছি, যার কারণে দেশে সবথেকে বেশি সমস্যায় পড়বে সাধারণ মানুষ এবং কি সমস্যা পড়বে এবং এই সমস্যাকে এড়িয়ে যেতে আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত, যাতে অর্থনৈতিক মন্দাবাজারে আপনি এই সমস্যায় না পড়েন, আপনার পরিবার সমস্যায় না পড়ে। কাজেই এই জিনিসটাকে ইগনোর করলে চলবে না, সেই কারণে দেশের প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি জানিয়েছেন। আমি এই ভিডিওতেই আলোচনা করব যে কেন এই অর্থনৈতিক সংকট একই সাথে ভারতে আসছে বা এসে গেছে, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছে। প্রধানমন্ত্রী কি বলেছেন এবং 7টি আবেদন করেছেন সাধারণ মানুষের কাছে। কেনই বা আবেদন করেছেন, কি আবেদন করেছেন, আপনি কিভাবে এই অর্থনৈতিক সংকট থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে পারবেন, এবং আমাদের এই ভারতের অর্থনৈতিক মন্দাকে ভালোর দিকে নিয়ে যেতে আপনারা সাধারণ মানুষ আমরা কি করতে পারি, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করেন। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একদম স্কিপ করবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে এটাতে ক্লিক করে অ্যারো বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে আপনি সমস্ত ফাইন্যান্সিয়াল এবং এডুকেশন ভিডিও ফ্রিতে পেতে পারেন। This video is made for education purpose only. এখানে দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে বলছে যে কেন প্রধানমন্ত্রী জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে আমাদের মন্দা সময় চলে এসেছে, আমাদের এই সময় নিজেদের সচেতন করা উচিত, না হলে আমরা আরও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ব। কি কারণ, এই যে এখানে দেখতেই পাচ্ছেন একাধিক ওয়েবসাইট, একাধিক পোর্টালে কিন্তু এই বিষয় উঠে এসছে, দেখতে পাচ্ছেন। শুধুমাত্র ফিউলের কারণ না, বিভিন্ন কারণ রয়েছে। আমি বলছি একে একে যে একটার সাথে একটা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। প্রথমেই বলে রাখি যে প্রধানমন্ত্রী কি 7টা আবেদন করেছেন। প্রথম প্রধানমন্ত্রী যে আবেদনটা করেছেন সেটা বলে রাখি। প্রথমে বলেছেন যে ওয়ার্ক ফ্রম হোম। ফার্স্ট যেটা বলেছেন যে বাইরে বেরোতে না, যতটা সম্ভব বাড়িতে থেকেই কাজ করতে, কিন্তু সবার ক্ষেত্রে পসিবল না। কেউ প্রাইভেট কোম্পানিতে কাজ করে, কোম্পানি না বললে ওয়ার্ক ফ্রম হোম হবে না। কেউ কিছু রয়েছে যারা বিজনেস করে, বাইরে গিয়ে কাজ করে, কিছু কাজ রয়েছে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িতে বসে করাই সম্ভব না। তো ম্যাক্সিমাম রিকোয়েস্ট করেছে বাড়িতে বসে কাজ করতে, যদিও এখন বেশিরভাগ কোম্পানি লকডাউনের পরবর্তী থেকে কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ দেয়। দ্বিতীয় বলেছে অ্যাভয়েড বাইং গোল্ড। বলেছে সোনা যতটা সম্ভব কিনতে না, সোনাকে এড়িয়ে চলতে, অন্তত 1 বছর সোনা কিনতে না। যার কারণে কিন্তু এদিকে স্বর্ণ শিল্প জগতে একদিকে সাড়া ফেলেছে যে প্রধানমন্ত্রী সোনা কিনতে বারণ করছে, যারা কারিগর রয়েছে তারা সমস্যায় পড়বে সোনা না কিনলে মানুষ, এবং ইকোনমিক দিক থেকে সোনাও কিন্তু আমাদের দেশে মানে অনেক বেশি কন্ট্রিবিউশন করে। তো কেন বললো সেটা আসছি। তারপরে পেট্রোল অ্যান্ড ডিজেল, তো এখানে পরিষ্কারভাবে বলেছে পেট্রোল এবং ডিজেলের ব্যবহার কমাতে যতটা সম্ভব, কারণ আমরা জানি স্ট্রেট অফ হরমুজ এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার কারণে ইরানের পুরো দেশের তেল সম্পদ দেশে পৌঁছাচ্ছে না, যার কারণে কিছু কিছু দেশে তো অলরেডি ইমার্জেন্সি ঘোষণা হয়ে গেছে, তাদের ওখানে কারেন্ট নেই, ডিজেল অ্যাকচুয়ালি পেট্রোল অ্যাকচুয়ালি নেই, তারা মানে পুরো অন্ধকার, দেশের থেকে অন্ধকার জগতে বাস করছে। সেটা যাতে আমাদের না হয় সেই কারণে কিন্তু বলেছে যতটা সম্ভব পেট্রোল এবং ডিজেল কম ব্যবহার করতে। কাট ডাউন ইউজ ফর কুকিং অয়েল। কুকিং অয়েল অর্থাৎ আমাদের রান্নার যে তেল, সেই তেল যতটা পরিমাণ আমরা কম ব্যবহার করতে পারি সেটাও অনুরোধ করেছে। একই সাথে বলছে কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল ফার্মিংকে বন্ধ করতে এবং ন্যাচারাল ফার্মিংকে বেছে নিতে। ঠিক আছে, এর কারণ কি, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কেমিক্যাল ফার্মিং বাইরের থেকে আসে, এবং ন্যাচারাল ফার্মিং যদি আমরা করি তাহলে আমাদের বাইরের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না, নিজের থেকেই আমরা রিসোর্সেস নিজেরাই করতে পারবো। অ্যাভয়েড দ্য ফরেন ট্রিপ ফর 1 year, মানে বলছে অন্তত 1 বছর বাইরে বিদেশে ঘুরতে যাবে না। মানে আমরা ট্রাভেল করি, বাইরে ঘুরতে যাই, বিদেশে ঘুরতে যাবে না, দেশেই থাকার চেষ্টা করবে। দেশে ঘুরবে কিন্তু বিদেশে বাইরে গিয়ে ঘুরবে না, যাতে দেশের টাকা বাইরে না যায়। ঠিক আছে, তারপরে বলছে ফরেন
ব্র্যান্ডেড প্রোডাক্টকে বয়কট করতে, স্বদেশি প্রোডাক্ট যেগুলো আছে ইন্ডিয়ান প্রোডাক্ট সেগুলোকে নিতে। কারণ আমরা দেখি বিভিন্ন ফ্যান্সি প্রোডাক্ট যেটা আমেরিকা, সুইজারল্যান্ড বা বাইরে বাইরের দেশ থেকে আসে, সেই সমস্ত প্রোডাক্টকে কিনতে না, এবং দেশীয় যে প্রোডাক্ট রয়েছে, দেশীয় যে দেশের তৈরি যে প্রোডাক্ট রয়েছে, খাদ্য রয়েছে, সেগুলোর ওপর বেশি রিলায়েবল করতে, মানে স্বদেশি প্রোডাক্টকে বেশি গুরুত্ব দিতে। এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। তো এইগুলোর বলার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে কিন্তু ডলার খুব পরিমাণে মানে স্ট্রং হচ্ছে রুপির তুলনায়। আমরা দেখেছি প্রায় যদি বলি ডলার কিন্তু 96.7 চলে গেছিলো। $1 সমান সমান কি হচ্ছে 96.7 রুপি চলে গেছিলো, রুপিস চলে গেছিলো। সেক্ষেত্রে ইন্ডিয়ান কারেন্সি এত বেড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার সব থেকে বড় সমস্যা, জিনিসপত্রের দাম বাড়বে। কারণ আমাদের তেল কিনতে হয় বাইরের দিয়ে, এবং তেল বাইরে থেকে কেনে যখন টাকাকে ডলারে কনভার্ট করে তারপরে তেল কিনে। প্রথমে টাকা ধরো 100 টাকা আছে, তার বিনিময়ে কি প্রায় $1 কাছাকাছি, 96 টাকা আছে, $1 কাছাকাছি পাবে। ঠিক আছে, যদিও এখন ডলারকে তাড়াতাড়ি কমেছে, সরকার এখানে পুশ করছে এখন ডলার এর তুলনায় প্রায় রুপিসকে আরও যাতে কমিয়ে আনা যায়। কেন যত মানে যত কমবে ডলারের দাম, যত কমবে রুপির অ্যাকর্ডিং, তত কম টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হবে এবং মানুষের কাছে সেটা কম দামের হবে। ভালো করে আমি একটা বোঝাই, ধরো একটা মানে যদি 100 টাকায় $1 100 টাকা হয়ে যায়, তাহলে $10 একটা প্রোডাক্ট কিনতে বাইরের দেশ থেকে ভারতের কত টাকা লাগবে? ভারতের লাগবে প্রায় ধরে রাখো 100 টাকা হয়ে গেলে 1000 টাকা। যদি 96 টাকা থাকে তাহলে এই $10 প্রোডাক্ট কিনতে ভারতের রুপিতে কত খরচা হবে? 967 টাকা। তার মানে কম হচ্ছে, যত কম হবে, কেউ যদি 90 টাকায় নিয়ে আসে তাহলে 900 টাকা লাগবে। তো ডলারের তুলনায় ভারতের প্রাইস যেহেতু বাড়ছে, সেহেতু জিনিসপত্রের দামও বাড়ছে, এবং জিনিসপত্রের দাম বেড়ে গেলে, ডলার অত্যাধিক বেড়ে গেলে ক্রাইসিস আসার সম্ভাবনা থাকে। আর বিভিন্ন কারণও আছে এই মুহূর্তে ক্রাইসিস আসার। আমি একটা এমার্জেন্সি সিচুয়েশান বা ক্রাইসিস দেশে কখন আসে বলি। প্রথম হচ্ছে এনার্জি প্রাইস ইনক্রিজ। এনার্জি প্রাইস বলতে ডিজেল, পেট্রোল, এই যে তোমার হচ্ছে লিকুইড এনার্জি রয়েছে, যা দিয়ে আমাদের সমস্ত দেশ চলে, সেই যখন তার সরবরাহ ঠিক করে না হয় এবং সেটার অভাব দেখা যায়, এবং বেশি দাম দিয়ে যখন অভাব দেখা যাবে, যখন ধরো ডিজেল পাওয়া যাচ্ছে না, পেট্রোল পাওয়া যাচ্ছে না স্টেট অফ ফার্মেসের জন্য, তখন কি হবে? আমরা সহজে পাচ্ছি না বলে অন্যান্য দেশ থেকে বা অন্যান্য জায়গার থেকে বেশি দাম দিয়ে কেনার চেষ্টা করব। আর যখনই বেশি দাম দিয়ে কেনার চেষ্টা করব, তখন কি হবে? এনার্জি সোর্সেস বা ডিজেল পেট্রোলের দাম বাড়বে। অলরেডি আমরা দেখেছি যে ডিজেল এবং পেট্রোলের দাম বেড়ে গেছে, এবং এটা আরও বাড়বে। যত ডিজেল এবং পেট্রোলের দাম বাড়বে, তত আমরা ইকোনমিকভাবে কিন্তু ব্যাকওয়ার্ডের দিকে যাব। কেন আমি বলছি? হাই কস্ট অফ লিভিং, তখন কি হয়ে যাবে? আমাদের মানে বেঁচে থাকার জন্য, আমাদের দৈনন্দিন জীবনে চালানোর জন্য সব কিছুর দাম বাড়বে। কেন? ধরো এই যে পেট্রোলের দাম বেড়ে গেছে, এবার পেট্রোলের দাম বেড়ে গেছে মানে পেট্রোলের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের খাদ্য। এক জায়গায় খাদ্য উৎপাদন হচ্ছে, সেটাকে এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তোমার বাড়িতে নিয়ে আসা হচ্ছে কি ট্রান্সপোর্টেশনের মাধ্যমে, গাড়িতে করে, লরি করে, কোথাও জাহাজে করে, কিসে আসছে এগুলো? পেট্রোল দিয়ে আসছে। পেট্রোলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে, ঠিক আছে, ওষুধের দাম বাড়বে, সব কিছু আসা হয়, সব জিনিস এখানে তৈরি হয় না, বিদেশ থেকে কোনোটা রপ্তানি করা হচ্ছে, কোনোটা আমাদের দেশের এক স্থান থেকে আরেক স্থানে আনা হচ্ছে, গাড়িতে করে আনা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে, সেটা পেট্রোলে চলে, ডিজেলে চলে। তাহলে পেট্রোল ডিজেলের দাম বাড়লে সাধারণ দ্রব্যের দামও বৃদ্ধি পাবে, যার কারণে আমাদের বেঁচে থাকার জন্য বেশি টাকা খরচ করতে হবে। ঠিক আছে, এবার বেশি টাকা খরচ করতে হবে, অনেকের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি নেই, আমি বলছি সেটাই আসছি, তার আগে বলে রাখি। তারপরে সেই সময় কি হবে? যখন লোকে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, লোকে অ্যাফোর্ড করতে পারবে না, তখন কি করবে? যখন অ্যাফোর্ড করতে পারবে না, সরকারের কাছে বেশি খরচ করলে সরকার জিএসটি নেবে, সরকার ট্যাক্স নেবে। যখন খরচই করবে না, দাম বেড়ে যাবে, সেই পরিমাণ জিনিসই কিনতে পারবে না, খরচই করবে না, সরকারের কাছে টাকা আসবে না, সরকারের কাছে লিকুইড মানি দরকার দেশ চালানোর জন্য। তখন সরকার কি করবে? গভর্নমেন্ট ইনক্রিজ করে দেবে তাদের ইন্টারেস্ট রেট। যখনই বাজারে মন্দা আসে, তখন কি সরকার কি করে?
ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, মানে যাদের কাছে টাকা আছে তারা যাতে সরকারের কাছে ইনভেস্টমেন্ট করে, সরকারের কাছে ইনভেস্টমেন্ট করে এবং সেই টাকাটা খাটানো যায়, সেই কারণে পার্সেন্টেজ বাড়িয়ে দেয় এবং প্রত্যেকে যেখানে যেখানে টাকা রাখে সেখানে সেভ অ্যাসেট হিসাবে সরকারের কাছে টাকা রাখতে শুরু করে। আর যখন সরকারের কাছে টাকা রাখতে শুরু করে তখন কোম্পানিগুলোর প্রোডাক্ট বিক্রি হয় না, জিনিসের দাম বেড়ে যায়, আর কোম্পানিগুলোর অবস্থা খারাপ হয়ে যায়, কোম্পানি সার্ভাইভ করতে পারে না, সেখানে প্রফিট হয় না, কোম্পানি কি করে, জব লসেস করতে শুরু করে। আমরা ইতিমধ্যে দেখেছি এই টাটা কোম্পানিও কিন্তু প্রায় 30,000 কর্মীকে বাতিল করেছে। একই সাথে একাধিক কোম্পানি কিন্তু লসেস রয়েছে এবং লস করলে কোম্পানি কি করে, সবার প্রথম ভাবে যে আমি ধরো কোম্পানি এই মুহূর্তে লস করছে, কেন করছে, তাদের প্রোডাকশন কস্ট আছে, যখন মানুষের দ্রব্যের দাম বেড়ে যাবে, মানুষ কিনবে না, তখন কোম্পানি চেষ্টা করবেও তাদের প্রাইসগুলো কমাতে, কিন্তু জিনিসের দাম, যে র মেটেরিয়াল তারা কিনছে বাইরে থেকে, সেই র মেটেরিয়ালের দাম ডলার বাড়ার কারণে বেড়ে গেছে, তাকে কিনতে হচ্ছে বেশি দামে, কিন্তু বিক্রি তো সে কম দামে করতে পারে না। এবার বিক্রি যখন বেশি দামে করছে, যেটার দাম 10 টাকা ছিল, 5 টাকা ছিল, সেটার দাম হট করে 10 টাকা বাড়াতে পারেনি, এমনি দেশে অর্থনৈতিক ক্রাইসিস চলছে, তখন 5 টাকা দিয়ে লোকে কিনতে যায় যে না, 10 টাকা দিয়ে কিনবে কীভাবে, কিনবে না, সেই কারণে তখন কি করবে, 5 টাকায় ধরো 10টা বিস্কুট পাওয়া যেত, এখন সেটাকে 5 টাকায় 5টা বিস্কুট দিয়ে দিল, মানে কি কোয়ান্টিটিকে কমিয়ে দিল, প্রথম কাজ। তারপরে দেখছে সার্ভাইভ করতে পারছে না, তখন কোম্পানিগুলো কি করবে, তখন কোম্পানিগুলো চেষ্টা করবে তাদের তোমার হচ্ছে প্রোডাকশন কস্ট কমানোর, সেই কারণে কি হচ্ছে, তাদের যে এমপ্লয়ি আছে এই এমপ্লয়িগুলোকে ছাঁটাই করতে শুরু করে দেবে প্রাইভেট কোম্পানি, এবং যার কারণে জব যাবে, আর জব যখন যাবে মানুষ আরও পিছিয়ে পড়বে, তাদের কাছে টাকা থাকবে না, এবং তারা বেঁচে থাকার জন্য, স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য কি করবে, লোন নেবে, ইএমআই তার যুক্ত হবে, এবং ইএমআই লোন তো নেবে, চাকরি না থাকার কারণে, বেকারত্ব থাকার কারণে, কোম্পানি চাকরি না দেওয়ার কারণে কি হবে, ডেপ্টে সে চলে যাবে, একটা স্বাভাবিক জীবন অস্বাভাবিক জীবনে চলে গেল, ডেপ্ট ট্যাপে ফেসে গেল, এবং সে আর ইএমআই তো দূরের কথা, সেই ইএমআই তো দেওয়া দূরের কথা, সে তার মাথার উপর লোনের লোন চাপতে থাকবে, এবং তোমার হচ্ছে তখন কি হবে, মানুষ খরচ করবে না, মানে কিভাবে একজন একটার সাথে অতর্পতভাবে খরচ করবে না, সে গাড়ি কিনবে না, কারণ স্যার কাজ চলে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে, সে সেভিংসই করতে পারছে না, নিজের সংসারই চালাতে পারছে না, সে খরচ করবে কীভাবে, যখন তোমার হাতে টাকা থাকবে সংসার খরচ বাদ দিয়ে, তারপরে তো তুমি খরচ করবে। তো অ্যাকচুয়ালি কার কিনতে পারছে না, হাউস কিনতে পারছে না, এবং আলাদা এক্সট্রা শখের জিনিস করতে পারছে না, ঘুরতে যেতে পারছে না, তো এইগুলো যখন সাধারণ মানুষ না করবে, তখন সরকারের কাছে টাকা আসবে কোথার দিকে, সরকারের কাছে কি টাকা আসবে, সরকারের কাছে টাকা আসবে না, কারণ সরকারের যে চলে, যে সেই টাকাটা পায়, সেটা আমরা যখন ইনকাম করি, আমরা যখন খরচ করি, তখন সেখান থেকে জিএসটি ট্যাক্স বিভিন্ন মাধ্যমে আমরা জমি কিনতে পারছি না, আমরা গাড়ি কিনতে পারছি না, সরকার ট্যাক্স কোথা দিয়ে পাবে, সরকারের কাছে টাকা কোথা দিয়ে আসবে। তো মোটামুটি দেশে একটা মানে সার্কেল ওয়াইজ কিন্তু একটা মন্দা চলে আসলো, অর্থনৈতিক সংকট দেখা দিল, কিন্তু কোথা দিয়ে শুরু হলো, ইমার্জেন্সি প্রাইস যখন ইনক্রিজ হলো, ধীরে ধীরে তার এফেক্ট প্রত্যেকটা স্তরের ওপর পড়লো, এবং শেষে গিয়ে সরকার পিছিয়ে পড়লো এই একই কারণে, কারণ সরকার তৈরি আমাদের দিয়ে, আমরা যখন ইনকাম কমে যাবে, আমরা যখন পারচেসিং পাওয়ার কমে যাবে আমাদের, তখন সরকার সেই টাকাটা পাবে না, সরকারি ইনকাম হবে না, আর সরকারি ইনকাম না হলে দেশের উন্নতি হবে না, এবং অর্থনৈতিক দিক থেকে আমরা পিছিয়ে পড়ব। তাহলে এখানে ডলারটা খুব একটা ইম্পর্টেন্ট প্লে করে, যদিও এখন সরকার ট্রাই করছে ডলারকে কিভাবে, ডলারের তুলনায় প্রাইসকে, রুপিসকে কিভাবে কমিয়ে আনা যায়, এবং ডলারের থেকে রুপিসকে আরও কিভাবে স্ট্রং করা যেতে পারে। 100-র ওপরে তো টার্গেটই আছে, 100-র ওপরে যাতে না যায়, কমিয়ে দেওয়া, তার জন্য আরবিআইকেও কিন্তু সাপোর্ট করছে, প্রায় মানে কোটি কোটি টাকা কিন্তু মানে রুপিস দেওয়া হচ্ছে, যাতে রুপিসটাকে স্ট্রং করা যায়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার কথা হচ্ছে, এই সিচুয়েশানে, এরকম সিচুয়েশান যখন এখন হতে শুরু করেছে, পুরোপুরি ক্রাইসিস আসেনি, যেটা বলা হচ্ছে বিভিন্ন আর্টিকেলে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত। প্রথম কথা হচ্ছে, যখন এরকম ধরনের সমস্যা হয়, তখন কি করে সরকার, বেশিরভাগ ক্ষেত্রে তখন যে ব্যাঙ্কগুলো আছে, সে সরকারি ব্যাঙ্কগুলো ঠিক আছে, প্রাইভেট যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোকে বন্ধ করতে শুরু করে। যখন প্রাইভেট ব্যাঙ্কগুলো বন্ধ হয়, তখন আরও মানুষ যে টাকা রেখেছিল সেটাই ফেসে যায়। অলরেডি কিছুদিন আগেও একটা দেশে ব্যাঙ্ক বন্ধ হলো, কোন ব্যাঙ্ক অবশ্যই কমেন্ট সেকশনে লেখো,
যে কেন ব্যাংক বন্ধ হলো, যদি জানতে চাও আমি বলে দেবো। তো এক্ষেত্রে তোমরা চেষ্টা করবে আরবিআই রেগুলেটেড যে কোনো ব্যাংকে 5 লাখের বেশি টাকা রাখতে না এই সময়। কেন, যখন তখন কোনো ব্যাংক তোমার টাকা তোমাকে তুলতে না দিতে পারে দেশের উন্নতির জন্য। কারণ এরকম সিচুয়েশানে দেশকে চালানো দরকার, সেই কারণে ধরো তোমার কাছে রয়েছে 5 লাখ, তোমাকে তুলতে দিচ্ছে 1 লাখ। তাই জন্য তোমার টাকাটাকে বিভিন্ন ব্যাংকে, এক জায়গায় তোমার 10 লাখ টাকা আছে এক জায়গায় রেখে দেবে সেটা না, চেষ্টা করবে ডিস্ট্রিবিউট করে টাকাটাকে রাখতে। কারণ কোনো একটা ব্যাংক, প্রাইভেট ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, তাহলে সরকার বলে যে আমি 5 লাখ টাকা আমি মানে তোমাকে দেবো যদি তোমার ব্যাংক বন্ধের কারণে টাকাটা মার যায়। 5 লাখ করে ইনশিওর করা থাকে সরকারের তরফ থেকে। তো তুমি যদি এখানে 10 লাখ রাখো তাও তোমাকে 5 লাখই দেবে। তো চেষ্টা করে 5 লাখের বেশি যাতে কোনো ব্যাংকে না রাখি এবং ব্যাংকে ডিস্ট্রিবিউট করে রাখতে। 10টা ব্যাংক তো একসাথে বন্ধ হবে না, হলে একটা ব্যাংক বন্ধ হবে, সেখান থেকে তুমি 5 লাখ পেয়ে যাবে, সরকারের গ্যারান্টি রয়েছে। দ্বিতীয় কোনো ব্যাংক বেরোলে সেখানেও 5 লাখ পেয়ে যাবে। এরকমভাবে যে মানে টাকাটাকে ডিস্ট্রিবিউট করে রাখার চেষ্টা করবে। যখন এরকম সিচুয়েশন আসে, প্রথম প্রাইভেট ব্যাংকগুলোকে হামলা হয়, প্রাইভেট ব্যাংকগুলো বন্ধ হয়। আমেরিকার বড় বড় ব্যাংক বন্ধ হয়ে গেছে যখন দেশে ক্রাইসিস দেখা গেছে। এবং চেষ্টা করবে যে তুমি এমার্জেন্সি একটা ফান্ড ক্রিয়েট করতে, মানে বিপদের সময় যাতে তোমার কাছে থাকে। মোটামুটি এমার্জেন্সি ফান্ড বলতে কি, তোমার ধরো প্রত্যেক মাসের খরচা 10,000 টাকা, ঠিক আছে, আমি ধরলাম, কারোর বেশি কম হতে পারে, 10,000 টাকা মানে সংসার খরচা। তো 10,000 টাকা, তো এখানে তুমি যদি প্রায় 9 মাসের রাখো তাহলে 90,000 টাকা তোমার এক্সট্রা থাকা উচিত। এবং এই 90,000 টাকা যাতে যখন ইকোনমিক্যাল পরিস্থিতি খারাপ থাকবে, মানে কোনো সমস্যা আসবে, শুধু ক্রাইসিসই না, শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেশের মধ্যে না, যে কোনো পরিস্থিতিতে তোমার এই টাকাটা পরবর্তী সময়ে যাতে তোমাকে সার্ভাইভ করতে সাহায্য করে, সেই কারণে এমার্জেন্সি ফান্ড তোমাদের তৈরি করা দরকার, ঠিক আছে। এবং যেটা সবথেকে বড় ব্যাপার, প্যানিক না করে তোমাদের কিভাবে এটাকে সার্ভাইভ করতে হবে সেটার দিকে ভাবা উচিত, এবং কিভাবে ইনকামটাকে বাড়ানো যায় সেটার দিকে ভাবা উচিত। কারণ আমাদের ইনকাম যতদিন না বাড়বে, আমাদের ইনকাম যতদিন বেশি না হবে, তখন কিন্তু আমাদের দেশের এই সিচুয়েশান ঠিক হবে না। দেখেছো অনেক সময় মানে দেশের কৃষকরা বা এক প্রকার ব্যবসায়ী একেবারে যদি ডুবে যায়, তখন সরকার কিন্তু তাদেরকে লোন দেয় এবং সরকার গ্যারান্টেড থাকে। কারণ সরকার জানে যে তাদের যদি লোন দিই, তারা যদি বিজনেস করে, তাহলে আমার বেনিফিট হবে, আমাদের দেশের বেনিফিট হবে। কারণ দেশের মানুষ ইনকাম না করলে দেশ এগিয়ে যেতে পারে না, প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন আছে। সেই কারণে আপনাদের এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এবং এই অর্থনৈতিক মন্দায় ট্রাই করতে হবে যে যতটা সম্ভব এগুলোকে কম ইউজ করতে, যাতে বেশি পরিমাণ ডলার খরচ না করে আমাদের মানে যে খরচ আছে সেই খরচটা দেশের মিটিয়ে ফেলতে পারি। এবং আমাদের যে রুপিজের প্রাইস যে কমেছে, সেটাও যাতে আস্তে আস্তে, যখন আমরা কম পরিমাণে কিনবো ও কম পরিমাণে খরচ করবো, আমাদের কাছে বেশি পরিমাণে রুপিজের স্টক থাকবে, ঠিক আছে, রুপিজে বেশি ইনভেস্টমেন্ট হবে খরচের থেকে। মানে রুপিজের ভ্যালু কখন বাড়বে, যখন ডলারে যে পরিমাণ খরচ হচ্ছে তার থেকে বেশি রুপিজে ইনভেস্টমেন্ট হচ্ছে দেশে, তখন রুপিজের পরিমাণ কিন্তু বাড়ে। তো সেই কারণে রুপিস অ্যাভেলেবেল বেশি থাকবে, মানুষ রুপিজে বেশি ইনভেস্টমেন্ট করবে, তখন কিন্তু বেশি রুপিজের ভ্যালু বাড়ে এবং রুপিস বেশি শক্তিশালী হয় ডলারের থেকে। তো এই হচ্ছে ব্যাপার। বাদ বাকি তোমাদের কি মনে হয়, একেবারে সম্ভব না যে মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে সোনা না কিনে থাকতে, যতটা সম্ভব কম ইউজ করবে সোনা, পেট্রোল, ডিজেল, এটাই অনুরোধ করেছে। আপনাদের এ বিষয়ে বা রাজ্যের দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যে 7টি অনুরোধ করেছে, সে বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।